এমবিবিএস ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের ক্লাস আজকে। তো এই ক্লাসে আমরা মোটামুটি একটা ওভারভিউ শর্ট কেস নিয়ে, আসলে আমাদের খুব মাথা ব্যথা স্টুডেন্টদের পরীক্ষায়, তারা শর্ট কেস খারাপ করে, এজন্য আসলে পরীক্ষা খারাপ হয়। তো আমরা আজকে চেষ্টা করব যে এই শর্ট কেস রিলেটেড একটা আলাপ আলোচনা এবং প্র্যাকটিক্যালি কীভাবে এক্সামিনেশন করতে হবে, কীভাবে এক্সামিনারকে ফেস করতে হবে, সেই জিনিসগুলো আমরা একটু টুকিটাকি সেভাবে আমরা একটু আলাপ করব। তো যাই হোক, আমাদের স্টুডেন্টরা সামনে আছে, আমরা হয়তো বাইল্যাটারাল কনভারসেশন হবে মাঝে মধ্যে, আমরা একটু প্রশ্ন করব, মাঝে মধ্যে তোমাদেরকে দেখাইতে বলবো, আমি ফার্স্টে দেখাই দিব। হ্যাঁ, তো শর্ট টাইমের মধ্যে কিভাবে একটা শর্ট কেস আমাদেরকে 10 থেকে 12 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে শেষ করতে হবে, সেই জিনিসটা, সেই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমাদের জানতে হবে সহজে। সবচেয়ে টাফ আমি মনে করি যে শর্ট কেসগুলো। তো শর্ট কেসে যদি ভালো করা যায়, আসলে এমবিবিএস পরীক্ষায় পাশ করাটা সহজ হয়। এক্সামিনারকে ভালোভাবে ফেস করতে পারলে তোমার প্রতি যে ভালো ইমপ্রেশনটা হবে, এই ইমপ্রেশনে বাকি পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে। তো শর্ট টাইমে শর্ট কেস ভালোভাবে উত্তরণের জন্য আমাদেরকে কিভাবে উতরাইতে হবে, সেই জিনিসগুলো আমরা আজকে আলাপ করব। তো আমার সামনে যে রুগীটা আছে, আসসালামু আলাইকুম চাচা, উনি একজন আমাদের সাতক্ষীরা মেডিকেলে ভর্তি আছে ওয়ার্ডে। আমরা তার কয়েকদিন পরে হয়তো অপারেশন করব। তো পরীক্ষায় এরকম একটা কেস তোমাদের থাকবে, হয়তো একটা বেডে শোয়ানো থাকবে, তোমাদেরকে ডাকা হবে যে দেয়ার ইজ এ সোয়েলিং ইন দ্য ইনগুইনোস্ক্রোটাল রিজন, এক্সামিন দিস পেশেন্ট অ্যান্ড টেল ইউর ফাইন্ডিংস। এভাবেও আমরা শুরু করতে পারি। অথবা অনেক সময় কি হয় যে আমরা হয়তো ছোটোখাটো যে কোনো টেস্টের মধ্যে, এই এক্সামিনেশনের মধ্যে যে কোনো একটা টেস্ট দিয়েও শুরু করতে পারি। তো বরাবর তোমাদের আগের ক্লাসেও অনেকবার আমরা বলেছি যে একটা পরীক্ষা শুরু করতে গেলে ফার্স্ট হলো কি, তোমাদের গেট আপ ইম্পর্টেন্ট। পরীক্ষায় এরকমভাবে যেভাবে অ্যাপ্রন পরে আসো, সুন্দর পরিষ্কার পরিপাটি অ্যাপ্রন, যেটা তোমাকে আয়রন করা হতে হবে, তোমার মাথার চুল ছোট হতে হবে, ভালো করে ফ্যাশনিং করে আসতে হবে, শু পলিশড হতে হবে, কোনো জিন্সের প্যান্ট বা এই জাতীয় কোনো প্যান্ট পরা যাবে না, পারলে ফুল হাতা শার্ট। ইউ আর এ ডক্টর, এটার জন্য আমরা সবাই এক্সামিনাররা মনে করে। হ্যাঁ, ইউ আর নট এ অ্যাক্ট্রেস বা অ্যাক্টর, এরকম যেন মনে না হয়, ঠিক আছে? এখন এই পরীক্ষার বৈতরণী পার হতে গেলে তোমাকে সুন্দরভাবে এভাবে আসতে হবে। আসার পরে ফার্স্ট যে কাজটা হবে, রোগীর পাশে এসে তোমার কি করতে হবে? প্রথমে গ্রিটিংস বলছে না, যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, দেন ইউ নো দ্য কি আইডেন্টিটি অফ দ্য পেশেন্ট। তো প্রথমে তোমাকে ইন্ট্রোডিউস করতে হলে কী করতে হবে, যে যেমন আমি যে বললাম, আমি আমার পরিচয়টা দিলাম, যে তোমরা যেমন 5th ইয়ার এক্সামিনি, তাই না? তাতে কী বলতে হবে, যে তোমার নামটা বলো, যে তুমি অমুক 5th ইয়ারে পরীক্ষা দিতে চাও, তুমি কি করতে চাও, পারপাসটা কি তোমার, যে আমি আপনার যে সমস্যাটা আছে এটা একটু দেখব, এটা আপনাকে কোনো ব্যথা দেবো না, ব্যথা পেলে আমাকে বলবেন, জাস্ট পলাইট ওয়েতে। এভাবে বলার পরে, গ্রিটিংস করার পরে, তুমি যেহেতু একটা প্রাইভেট পার্ট এক্সামিনেশন আমরা করতে যাচ্ছি, তাহলে প্রাইভেট পার্ট দেখতে গেলে তোমাকে কি করতে হবে? তাই স্ক্রিনিং লাগবে এবং অ্যাটেন্ডেন্ট, অপোজিট সেক্স হলে কি অ্যাটেন্ডেন্ট লাগবে। এগুলো একদম স্পন্টেনিয়াসলি তোমাকে বের হতে হবে। এগুলো যদি তুমি হঠাৎ করে একটা করে মিস করো, আমাদের কিন্তু আমরা কি করব, নাম্বার কাটা যাবে, ওখানে তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। এগুলো খুব সহজ জিনিস। আমি এর আগেও বলেছি যে পরীক্ষার যে ফর্মালিটিসগুলো আছে, যে নিয়মকানুনগুলো আছে, এগুলো যদি তুমি প্রথম থেকে ফলো করে যাও, মেন পরীক্ষায় কিন্তু এত সমস্যা হয় না, ক্রস এক্সামিনেশনে কিন্তু এত সমস্যা হবে না। কিন্তু তোমাকে পয়েন্টগুলো টাচ করতে হবে। তো এই পয়েন্টগুলো টাচ করার সময় যে জিনিসটা হবে, তাহলে আমরা প্রথমে বললাম যে আমরা কি করব, নিজের পরিচয়টা দিব। নিজের পরিচয় দেওয়ার পরে আমরা রোগীর কি নেব, রোগীর কনসেন্ট নেব। এরপরে আমরা কি করব, স্ক্রিনিং একটা থাকতে হবে, যেহেতু প্রাইভেট পার্ট আছে, সেটা পরীক্ষা করতে গেলে তার স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং যদি অপোজিট সেক্স হয়, তাহলে একজন অ্যাটেন্ডেন্ট আমাদের লাগবে। তো যথারীতি চাচার যদি আমরা আমি তো বললাম যে দেয়ার ইজ এ সোয়েলিং ইন দ্য ইনগুইনোস্ক্রোটাল রিজন, তাহলে যেহেতু ইনগুইনোস্ক্রোটাল রিজনে আছে, আমি যদি বলে দিই, এক্সামিনার যদি তোমাকে বলে দেয় যে ইনগুইনোস্ক্রোটাল রিজন, তাহলে তো তুমি বুঝতেই পারছো যে এটা প্রাইভেট পার্ট। আর যদি না বলে যে এই রোগীর সমস্যা আছে, তুমি দেখো, তখন তোমাকে জিজ্ঞেস করতে হবে যে চাচা আপনার সমস্যাটা কোথায়। যখন দেখলা ইনগুইনোস্ক্রোটাল রিজন, তখন তোমার যথারীতি যে পয়েন্টগুলো বললাম, এগুলো টাচ করে পরীক্ষা করতে হবে।
এরপরে কি হবে যে রুগীকে পরীক্ষা করতে গেলে ওয়েল এক্সপোজার আছে, এক্সপোজার যদি ঠিক মতো না হয় তাহলে তুমি এক্সামিনেশন টেকনিক ভালো হবে না। যেমন আমরা ইনগুইনোস্কোটাল লিজন দেখতে গেলে আমরা তার যে ওয়েল এক্সপোজার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কীভাবে এক্সপোজ করতে হয় দেখবা রুগীরাই পরীক্ষার হলে কাপড় চোপড়গুলো একবার তুমি ঠিক করে দেওয়ার আগে সে একবার ঠিক করে দিচ্ছে, মানে সে এক্সপেরিয়েন্সড। যারা পরীক্ষার হলে থাকে দেখবা যে তারা যেহেতু আগে এতবার দেখা হয় যে তারা এই জিনিস সম্পর্কে জানে অনেকে, আর যখন না জানবে তখন তোমাকে ভালো করে সেটা ওয়েল প্লেসড করে দিতে হবে। হার্নিয়া ইজ এ ভেরি কমন টপিক। প্রত্যেক হসপিটালে প্রত্যেক দিন হার্নিয়ার রুগী অহরহ আসতেছে, সুতরাং হার্নিয়ার কেসের কখনোই অভাব হবে না। এবং ধরে রাখো 100% তোমাকে হার্নিয়ার রোগী ফেস করতেই হবে। সুতরাং হার্নিয়া এক্সামিনেশান টেকনিক এবং এখানে ক্রস এক্সামিনেশনের যে প্রশ্নগুলো করা হয় এগুলো একদম ওয়েল নোন। তোমাদেরকে আমরা এর আগেও ক্লাসে অনেকবার বলছি, অনেক টিচার বলছে, তোমরা বইয়ে পড়ার সময়ও তোমরা এগুলো দেখছো, আমরা আবার দেখাই দেব। বারবার দেখতে হবে, দেখে তোমাদেরকে এগুলো কি করতে হবে, একদম নিজেদেরকে খুব ফ্যামিলিয়ার করে দিতে হবে। এই ফ্যামিলিয়ার করানোর জন্য আমরা এখানে যে রুগী হাজির করছি, তো আমরা এই এক্সামিনেশান টেকনিকটা আগে আমি তোমাদেরকে দেখাই দেব। তাহলে দেখো, আমি যে চাচার এখানে আসলাম, তাহলে আমি এসে ওনারা আমি নিজের পরিচয় দিলাম। চাচার সমস্যাটা এখানে 3 থেকে 4টা চিকি কোশ্চেন করা যাবে, খুব বেশি না। একটানা কোশ্চেন করলে রুগীও বিরক্ত হবে, এক্সামিনার বিরক্ত হবে, সময় চলে যাবে। আমাকে শর্ট টাইমের মধ্যে সমস্যাটা আমাকে বের করতে হবে। সুতরাং এখানে আমি দেখো এই বয়সে আমি এই রুগীকে হার্নিয়া রিলেটেড কী কী কোশ্চেন করতে পারি। এই যে দেখো, চাচা আপনার সমস্যাটা কোথায়? আচ্ছা, এটা কতদিন ধরে আছে? 2-3 বছর। তো এটা আপনাকে কি সমস্যা করে? এখন যন্ত্রণা করে, ওইখানে পানির মতন ব্যথা করে, আবার নিচে নেমে যায়। নিচে নেমে যায়, আচ্ছা। শরীরে এটা উপরে উঠে যায়, পেটের মধ্যে ঢুকে যায়? আচ্ছা। আপনার পেশাবে কি কোনো সমস্যা হয় পেশাব করার সময়? তখন সমস্যা হয়, ভিতরে যখন থাকে পেশাব করতে গেলে সমস্যা হয়, ফোটায় ফোটায় পড়ে কিনা? না, তা পড়ে না, হয়তো ওরকম পড়ে না, ওই অথচ চাকন চাকন থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কি কোষ্ঠকাঠিন্যের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে? না। আচ্ছা, আপনার আপনি যে মানে দীর্ঘদিনের কাশি বা এই রিলেটেড শ্বাসকষ্ট, হাঁপানি, এই টাইপের কোনো সমস্যা আছে কিনা? কাশটা এই 2-3 বছর একটু কাশিটা ছিল, এর আগে ছিল। আর আপনি কি করেন চাচা? মারি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা একটু পরীক্ষা করতে চাই। হ্যাঁ, এখানে সবাই যারা আছে আমরা ডাক্তার, আপনার হার্নিয়াটা কেমন আছে না আছে আমরা এই জিনিসটা আমরা একটু দেখবো আপনার। হ্যাঁ, কোনো ব্যথা দিব না, মোটামুটি প্রাইভেট পার্ট আমরা ঢেকে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যেটা এখানে দেয়ার ইজ এ সোয়েলিং, না এটা রাইট ইনগুইনাল রিজনে দেয়ার ইজ এ সোয়েলিং। তো আমরা প্রথমে কি করব, হার্নিয়া এক্সামিনেশন করার সময় দাঁড়াইয়ে করব। দাঁড়াই করতে গেলে হার্নিয়া পরীক্ষার সময় খুব বেশি আমাদের তো দেখা লাগে না, কয়েকটা পয়েন্ট টাচ করা লাগে। দেখো দাঁড়াই আমরা কি করব, যেহেতু আমরা এখানে সামনে আসি, ওনার বাম সাইডে আমরা আসি, তাহলে ওনার ফাঁকা দেখো ডাইন সাইডে। দেখতে হবে তোমাকে যে কোন সাইডে তোমার স্যারেরা নাই বা অন্যরা কেউ নাই, দাঁড়ায় নাই, সেরকম পজিশনে ওনার মাথাটা ঘোরাইতে হবে। ঘোরাই ওনাকে একটা কাশি দেওয়াবো। তাছাড়া আপনি ওইদিকে ফেরেন, ফিরে একটা কাশি দেন। তাহলে দেখো এটা আমরা কাশি দিয়ে কি করলাম, প্রথমে আমরা দেখলাম যেটা ভিজিবল কাফ ইম্পালস আছে কিনা। তো এটা হলো ভিজিবল কাফ ইম্পালসের জন্য আমরা এভাবে দেখব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা কাফ ইম্পালসটা পালপেবল কিনা, মানে আমরা হাত দেওয়ার আগে, তাহলে যে কোনো জায়গায় হাত দেওয়ার আগে আমরা কি বলি যে ব্যথা আছে কিনা, ব্যথাটা শুনে নিতে হবে তার কাছে। তাহলে আমি যেহেতু ভিজিবল কাফ ইম্পালস দেখলাম, এরপরে আমার আইডিয়া দিই রুগীর ডাইন সাইডেও সমস্যাটা আছে এবং আমি ডাইন সাইডে যাব। তো ডাইন সাইডে যেয়ে আমি পালপেশনটা শুরু করব। তো ডাইন সাইডে পালপেশন শুরু করার আগে আমি ওনাকে জিজ্ঞেস করে নেব যে ব্যথা আছে কিনা। তাছাড়া এর আগে কিন্তু বলছে যে দেয়ার ইজ নো পেইন, ইট ইজ নট পেইনফুল, তবু আমি এনশিওর করব দেখার আগে। তাছাড়া আপনার ব্যথা নাই তো? না, অল্প আছে। আচ্ছা, আমি আপনাকে ব্যথা দিব না, খুব আস্তে আস্তে দেখব, ঠিক আছে? এখন এটা দেখার আগে দেখো, এই যে এখানে আমরা টেম্পারেচার দেখবো। তাহলে যে কোনো জায়গায় পালপেশনের আগে কি করি, টেম্পারেচার। এই আচ্ছা, একটু এখানে এই টেম্পারেচার এই দেখতেছি। প্রথমে আমরা কি দেখি, নর্মাল সাইড, দেন অ্যাবনর্মাল সাইড, দেন নর্মাল সাইড। এবং হার্নিয়া যেহেতু 2 সাইডে হতে পারে, আমার এ সাইডটাও কিন্তু ভালো করে দেখতে হবে। তারপরে একই সাথে স্ক্রোটাম আছে, তাহলে স্ক্রোটামেও কোনো প্যাথোলজি আছে কিনা
আমরা অ্যাজ এ হোল এই যে 2 টেস্টিস বা একই সাথে হাইড্রোসিল আছে কিনা সেটাও আমরা দেখে নিব। হ্যাঁ, তারপরে তার কি হয় যে হার্নিয়ার ক্ষেত্রে অনেক সময় স্ট্রাকচার ইউরেথ্রা থাকে, পেনিসের সমস্যা থাকে, মিয়েটাসে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসে অনেক সময় ঝামেলা থাকে, স্টেনোসিস থাকতে পারে। আমরা এখানে মিয়েটাসটা দেখে নেব। এই মিয়েটাসটা দেখে নেওয়ার ফলে পর এবার আমরা দেখুন না মিয়েটাস ঠিক আছে, তারপরে আমরা স্ট্রাকচার ইউরেথ্রা থাকলে তার পেনিসে এভাবে আমরা করে দেখে নিলাম অ্যাজ এ হোল। আমার আসল কাজ হলো হার্নিয়া, সুতরাং আমি অন্যদিকে খুব বেশি সময় নষ্ট করব না। এরপরে আমরা কি করলাম দেখি, আচ্ছা আপনি অন্যদিকে ওইদিকে মুখ ঘোরান, মুখ ঘোরায়ে আপনি এখানে বারবার ঢেকে রাখেন না, এখানে এ করেন, হ্যাঁ ওইদিকে মুখ ঘোরায় এটা কাশি দেন, কাশি দেন। এই যে তার কাপ ইম্পালস ইজ প্যালপেবল। আগে দেখছিলাম কাপ ইম্পালস কি ভিজিবল। এরপরে আমরা কি দেখলাম, টেম্পারেচার দেখলাম, টেন্ডারনেস আছে কিনা দেখলাম, এরপরে কাপ ইম্পালস প্যালপেবল দেখলাম। তাহলে আমরা দাঁড়ানো অবস্থায় এই পরীক্ষাগুলোই কিন্তু এনাফ। তাহলে আমরা প্রথমে ইন্সপেকশনে দেখলাম, এরপরে প্যালপেশনে আমরা টেম্পারেচার দেখলাম, কাপ ইম্পালস পালপেবল কিনা সেটা দেখলাম, তার এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস সহ তার পেনিসের স্ট্রাকচার ইউরেথ্রা আছে কিনা দেখলাম, অ্যাজ এ হোল হার্নিয়ার সাথে হাইড্রোসিল আছে কিনা আমরা টেস্টিস বা স্ক্রোটামটা দেখে নিলাম। আন্ডার সারফেস অফ দ্য স্ক্রোটামে অনেক সময় কী থাকে, আলসার থাকে, সাইনাস থাকে, আমরা সেটা অ্যাজ এ হোল এভাবে আমরা দেখে নিলাম। নেওয়ার পরে এবার আমার মেইন যে কাজটা হবে, তাহলে নেক্সট পার্ট হলো আমার শোয়ায়ে। শোয়ায়ে যখন তোমরা পরীক্ষা করব তখন দেখো আমার কাপড়গুলো ঠিক করে দিতে হবে। আমার যেহেতু প্রাইভেট পার্ট আমরা যতটা পারি আমরা এই যে দেখে নিলাম। হ্যাঁ, এরপরে রোগীর পজিশনিংটা ইম্পর্টেন্ট। রোগীকে আমরা 2 হাত সুন্দর করে 2 সাইডে, চাচা 2 সাইডে দেন, 2 হাত, এই রিল্যাক্স থাকেন, টেনশন করেন না অত। আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, ভয়ের মধ্যে আছেন নাকি? আতঙ্কের মধ্যে কিছুই না। এরা আপনি আমাদের বাপ চাচাদের মতন, আপনাকে আমরা অনার করি। না কম বয়সী না, আপনি যথেষ্ট, আপনার হার্ট মজবুত আছে, আপনার অনেক সুন্দর আছে, আপনার অপারেশনও সুন্দর হবে ইনশাল্লাহ। আপনার সবাই দেখা মানে আপনার অপারেশনটা ভালো হওয়া। তো চাচা আমাদের অনেক হেল্প করতেছেন, তাই না? উনি অনেক হেল্পফুল। আচ্ছা ঠিক আছে। আর এরা আপনার সবাই ছেলে মেয়ে, সুতরাং এখানে কোনো কষ্টের কিছু নাই, হেজিটেশনের কিছু নাই। চাচা আসলে একটু দেখো মোটামুটি প্রথমের দিকেই একটু নার্ভাস ছিল, এই কারণে হয়তো ওরকম করছে। তবে যাই হোক পরে উনি কিন্তু অনেক সাবলীল এবং আমাদেরকে অনেক হেল্প করতেছে। তো যাই হোক আমরা দেখো হার্নিয়ার মোটামুটি অলমোস্ট এক্সামিনেশান কিন্তু আমাদের অনেকাংশেই শেষ। শোয়ার পরে কিন্তু খুব বেশি দেখার সুযোগ নাই। শোয়ার পরে আমরা কি দেখি? হ্যাঁ, ডিপ রিং অক্লুশন টেস্ট, আর এটা হলো রিডিউসিবিলিটি। তো হ্যাঁ, এখন আমার ডিপ রিং অক্লুশন টেস্ট দেখতে গেলে রুগীকে একটা কথা বলতে হবে না যে আপনার যে হার্নিয়াটা আপনি পেটের মধ্যে ঢুকাই নেন, যেহেতু উনি অভ্যস্ত উনি ঢুকাই নেবে এটা। তাছাড়া আপনার এই যে এইটা পেটের মধ্যে কীভাবে ঢুকে আপনি ঢুকাই নেন? আচ্ছা ঢুকাই দেন। এই যে দেখো ট্যাক্সিস, আমরা যখন নিজেরা করব সেটা হলো সার্জন যখন করে দেবে এটাকে বলে ট্যাক্সিস। আর যখন পেশেন্ট নিজে করবে, অভ্যস্ত সে দেখো তার হিপ জয়েন্টটা কী করলো, ফ্লেক্স করলো, নি জয়েন্টটা ফ্লেক্স করলো, একটু ইন্টারনাল রোটেশন করলো, তারপর আস্তে আস্তে ঢুকাই দিল, দ্যাট ইজ ট্যাক্সিস। পেশেন্ট যদি না করে তুমি যখন করবা এটাকে আমরা বলি ট্যাক্সিস। এখন দেখো এখন আর কোনো সোয়েলিং নাই, আছে? এখন দেয়ার ইজ নো সোয়েলিং। তো এখন এবার আমরা কী করবো? ডিপ রিং অক্লুশন টেস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। তো ডিপ রিং অক্লুশন টেস্ট করার আগে তোমাদের যে জিনিসটা দেখতে হবে, এখানে ল্যান্ডমার্কগুলো আগে দেখাইতে হবে। আমরা এখানে কি করি? পিউবিক টিউবারকুল, এটা হলো মিড লাইন। তো মিড লাইনে কী আছে? পিউবিক সিম্ফাইসিস। পিউবিক সিম্ফাইসিসটা যদি আমরা ফলো করি তাহলে আস্তে আস্তে আমরা যদি একটু মিডিয়ালি যাই, হ্যাঁ 1.25 সেন্টিমিটার আমরা যদি একটু মিডিয়ালি যাই, দ্য ফার্স্ট বনি প্রমিনেন্স ইজ দ্য পিউবিক টিউবারকুল। বোঝা গেছে? এরপরে আমরা দেখো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আমরা যদি এভাবে আসি তাহলে দেখো এখানে যে বনি প্রমিনেন্স যেটা আছে দ্যাট ইজ দ্য হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তাহলে এই যে পিউবিক টিউবারকুল এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই দুটার মাঝখানে যে পয়েন্টটা আছে এর ঠিক উপরে আমাদের কি হবে? ডিপ রিং। পা সোজা, হ্যাঁ আমি ডিপ রিংটা দেখো, পা সোজা, একদম সোজা, এই হাতটা নিচে নামান, ওই হাতটাও নিচে নামান, এই যে। তাহলে এইবার চাষা আপনি একটা কাশি দেন, দেখো দেয়ার ইজ নো সোয়েলিং অ্যাপিয়ার হয় না। তার মানে কি? আমি ডিপ রিং ক্যান বি অক্লুডেড, আমি ডিপ রিং অক্লুশন টেস্ট ইজ পজিটিভ, আমি ডিপ রিং অক্লুশন টেস্ট করতে পারতেছি, দ্যাট ইজ দ্য পজিটিভ। এখানে ইন্টারপ্রিটেশনটাও ইম্পর্টেন্ট।
তোমরা অনেক সময় কখন পজিটিভ কখন নেগেটিভ এটা বলতে পারো না। তো এই যে চাচাকে আবার কাশি দেন, দেখো সোয়েলিং আসে না। এবার কাশি দেন, এই দেখো, হ্যাঁ সোয়েলিং চলে আসছে এবং দেখো ল্যাটারাল টু মিডিয়াল ডিরেকশানে। তো এটা তাহলে আমাদের দ্যাট ইজ ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। ডিপ রিং যদি অক্লুড করা যায় তাহলে কি ইনডাইরেক্ট হার্নিয়া, ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। যদি ডিপ রিং আমি অক্লুড করতে না পারতাম তাহলে সোয়েলিং তো অবশ্যই কাশলে অ্যাপিয়ার হতো। তখন কি হেসেলব্যাক ট্রায়াঙ্গেল দিয়ে আমার ডিপ রিংয়ের মিডিয়াল যে পোর্শনটা আছে, যে জায়গায় আছে, এখান দিয়ে কি আসতো হার্নিয়াটা দেখা যেত। তখন আমরা বলতাম ডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। এই বয়সে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডাইরেক্ট হয়, কারণ বয়স হয়ে গেলে মাসেল উইক হয়, যার ফলে ইউজুয়ালি হেসেলব্যাক ট্রায়াঙ্গেল দিয়ে উইকনেসটা ডেভেলপ করে, এই উইকনেস দিয়েই আসে। কিন্তু বাট এক্ষেত্রে আমরা যেটা পেলাম ডিপ রিং ক্লিনিক্যালি অক্লুড করা যাচ্ছে পজিটিভ, তাহলে ডাইরেক্ট বলার সুযোগ নাই। তোমাকে ইন্টারপ্রিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডিপ রিং অক্লুশন টেস্ট আমরা এতক্ষণ ধরে করলাম। তোমার এমন হতে পারে যে শর্ট কেসে তোমাকে শুধু বললো রুগী শোয়ায়ে, এক্সামিনার কি বললো যে এই রুগীটার ডিপ রিং অক্লুশন টেস্টটা দেখাও, তাহলে তোমাকে এইভাবেই করতে হতো। একইভাবেই তুমি গ্রিটিংস মানে করবা, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তারপরে কি কনসেন্ট, প্রাইভেসি, স্ক্রিনিং সব কিছু করার পরে তুমি রাইট সাইড অফ দ্য পেশেন্ট, ওয়েল এক্সপোজার করার পরে তুমি ওই যে পোর্শনটা আমরা দেখালাম যে পিউবিক টিউবারকুল কোথায়, অ্যান্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইনটা কোথায়, সেটারে মার্কিং করবা। তারপরে সেখানে মিড লাইন তার মিড লেভেল থেকে হাফ ইঞ্চ অ্যাবাভ তুমি তোমার বৃদ্ধাঙ্গুলটা কীভাবে প্রেস করলাম সেটা করবা। করার পরে রুগীকে কাশি দিতে বলবা, কাশি দিলে সেটাকে কি হলো না হলো সেটার উপরে ইন্টারপ্রিটেশন করবা। তাহলে এটা আমাদের এটা দিয়েও শুরু হতে পারে শর্ট কেস, পুরাটা না করায়। তো সুতরাং যেটা যেখান থেকে বলা হবে সেটা প্রপারলি সেখান থেকেই তোমাকে বাকি টেকনিকগুলো করে ফেলতে হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ইজ 50% পাস অফ দ্য এক্সামিনেশান। মানে তোমাকে এক্সামিনারের কোশ্চেনটা বুঝতে হবে আগে, যে উনি কী প্রশ্নটা আমাকে করছে। তোমাকে বললো যে ডিপ রিং অক্লুশন টেস্ট করো, আর তুমি একদম প্রথম থেকে শুরু করলা চাচা দাঁড়ান কাশি দেন, মানে তুমি কি সেই ইনস্পেকশন থেকে শুরু করলা, ভিজিবল কফ ইম্পালস, প্যালপেবল কফ ইম্পালস। দ্যাট ইজ নট দ্য ওয়ে হলো এটাই, যেটা প্রশ্ন হবে সেটারই অ্যান্সার হবে। তাহলে আমরা হার্নিয়ার অলমোস্ট অনেক আমরা দেখে ফেললাম। এখন বাকি যেটা আছে আরেকটা আছে কি রিডিউসিবিলিটি। তাহলে রিডিউসিবিলিটিতে ইন দ্য মিন টাইম আমরা দেখেও ফেলেছি, কিন্তু এক্সামিনার যদি বলে যে রিডিউসিবিলিটি টেস্টটা করে দেখাও, তাহলে তোমাকে কিভাবে আগাইতে হবে। একইভাবে চাচা আপনি পা দুইটা সুতা দেন, হাত দুইটা কাছাকাছি রাখেন, একইভাবে এক্সপোজার করলাম। দেখো আমরা যে সোয়েলিংটা যেটা দেখতেছিলাম সেটা এখন আর নাই, কিন্তু এখন আর আছে নাই। চাচা কিন্তু উনি অলরেডি এটা পেটের মধ্যে ঢোকাই ফেলেছেন। তার মানে কি উনি অর্ধেক পার্ট কিন্তু করে ফেলছে অলরেডি। আমি যেটা বলতাম ওনাকে, তোমরা অনেক সময় পরীক্ষা বোকার মতন করো, দেখা যাচ্ছে যে এটা পেটের মধ্যে, তারপরেও আবার বলো যে চাচা ওটা পেটের মধ্যে ঢুকান। তো এটাও একটা মানে বোকামির প্রশ্ন, এটাও করা যাবে না। তুমি আগে দেখো যে সোয়েলিংটা আছে কি নাই, অথবা যেহেতু উনি অভ্যস্ত ওনার কাছে শোনো যে চাচা আপনার হার্নিয়াটা কি পেটের মধ্যে ঢুকে আছে এই অবস্থায়। তুমি যদি না বুঝতে পারো তাকে বলো, কারণ সে দীর্ঘদিন ধরে এটা নাড়াচাড়া করে, সে এটা অভ্যস্ত, তার কাছ থেকেই তুমি অ্যাকুরেট পয়েন্টটা খুঁজে পাবা তুমি যদি না বুঝতে পারো। আর যদি দেখো যে না প্লেন আছে দুই সাইডে, তার মানে এটা কি অলরেডি রিডিউসড পেটের মধ্যে আছে। তাহলে রিডিউসিবিলিটি টেস্ট আমাকে সম্পন্ন করতে হলে বাকি আরও কিছু আর একটু পোর্শন আছে না বাকি, যে এটা ঢুকে গেল পেটের মধ্যে, কিন্তু এটা রিঅ্যাপিয়ার হচ্ছে কিনা। রিঅ্যাপিয়ার হবে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার পরে। তো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে গেলে কি তাকে আমরা কি দেওয়াবো, কাশি দেওয়াবো। তাহলে আমরা এখন চাচাকে বলবো যে চাচা আপনি এটা কাশি দেন, দেখো তাহলে রিঅ্যাপিয়ার। তো দ্যাট ইজ দ্য রিডিউসিবিলিটি টেস্ট কি পজিটিভ। তাহলে হার্নিয়ার কার্ডিনাল সাইন কি বলছিলাম, দুইটা কার্ডিনাল সাইন, যে দুইটা না থাকলে আমরা হার্নিয়া বলি না। একটা হলো কাফ ইম্পালস আর একটা হলো রিডিউসিবিলিটি। তো কাফ ইম্পালস আমরা ইনস্পেকশানেও দেখেছি, মানে প্যালপেশনেও দেখছি, এবং এখানে আমরা রিডিউসিবিলিটি টেস্ট দেখলাম। সুতরাং দিস ইজ অ্যান আইডিয়াল কেস অফ হার্নিয়া। এরকম ক্ষেত্রে পরীক্ষায় মানে এরকম যদি হার্নিয়া থাকে, আমরা তাহলে আমার এখন ইনফারেন্সটা কি, আমার কনক্লুশনে আমি কি বলবো, যে দিস ইজ এ কেস অফ রাইট সাইডেড ইনকমপ্লিট ইনডাইরেক্ট ইনগুইনাল হার্নিয়া। রাইট সাইডেড
ইনকমপ্লিট, ইনডাইরেক্ট, ইনগুইনাল হার্নিয়া। এই কথাগুলো যদি তোমরা বলো তাহলে তোমার একটা ডায়াগনোসিস কমপ্লিট। তুমি বললা যে স্যার মাই ডায়াগনোসিস ইজ এই। হ্যাঁ, রিডিউসেবল কথাটাও বলতে হবে। আমরা মোটামুটি এখন যে পার্টটা কমপ্লিট করলাম সেটা হলো আমরা এক্সামিনেশন পার্ট।